নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাবো। আজকে যারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্রথমেই বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তার কারণ মাধ্যমিক 2027-এর জন্য এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও প্রোভাইড করছে। ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সে যদি ভয় থাকে তবে এই চ্যানেল তোমার জন্য কিন্তু খুবই উপকারী হয়ে উঠবে। তার কারণ আমরা ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সের উপর মারাত্মক হারে প্রেশার ক্রিয়েট করছি, যাতে কিনা প্রত্যেকটা জিনিস তোমরা বুঝে গিয়ে পরীক্ষার হলে ডেলিভার দিতে পারো। আজকে তোমাদের কিন্তু এপিসোড 3 নিয়ে চলে এসেছি, অর্থাৎ সেট 3। যারা ইতিমধ্যে অঙ্ক নিয়ে ভয় পাচ্ছিলে 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন কি করে উদ্ধার করবে, তো তাদের জন্য কিন্তু আমি পরপর করে সেট নিয়ে আসছি। আর ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু তোমাদের সেই গতানুগতিকভাবে তোমাদের ক্লাস 10-এর যে বইটা তোমরা হাতে পেয়েছো, গণিত প্রকাশ বই, সেটার বাইরেই কিন্তু আমরা সব অঙ্ক তোমাদেরকে আমরা কিন্তু দেখাচ্ছি এবং প্রত্যেকটা অঙ্কের সমাধান করে দেখাচ্ছি। তাই আমি তোমাদেরকে বলবো, যারা যারা এখনো নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো কথা না বলে সেট 3-র অঙ্কগুলো দেখে নিই। আর আজকের এপিসোডে আমরা যে অঙ্কগুলো তোমাদের তুলে ধরেছি, প্রত্যেকটা অঙ্কই কিন্তু 5 স্টার মার্ক। প্রত্যেকটা অঙ্ক তোমরা খাতায় তুলবে, একটা অঙ্ক যেন মিস না হয়। চলো আজকের প্রথম অঙ্ক দেখে নেওয়া যাক। আজকের প্রথম অঙ্ক দেখো, অংশীদারি কারবার থেকে আমাদের আজকের প্রথম অঙ্ক কি বলেছে দেখো, দারুণ একটা অঙ্ক। এ, বি এবং সি একটি যৌথ ব্যবসা শুরু করে। এ ব্যবসায় 4,000 টাকা 9 মাসের জন্য এবং বি কিছু টাকা 5 মাসের জন্য এবং সি 6,000 টাকা 5 মাসের জন্য নিয়োজিত করেন। বছরের শেষে তাদের লভ্যাংশের অনুপাত 6:5:5 হলে বি কত টাকা বিনিয়োগ করেছিল তা নির্ণয় করতে হবে। এই হলো আমাদের অঙ্ক। তাহলে একটা পার্টনারশিপ বিজনেস, সেখানে এ, বি, সি 3জন ব্যক্তি বিজনেসটা করছে। তাহলে এ ব্যবসায় 4,000 টাকা 9 মাসের জন্য দিয়েছে, কিন্তু বি যে কত টাকা দিয়েছে সেটা কেউ জানে না। তাহলে আমরা প্রথমে ধরে নেব যে, ধরি বি ব্যবসায় এক্স টাকা দিয়েছেন। তাহলে বি ব্যবসায় কত টাকা দিয়েছে? এক্স টাকা দিয়েছে। তাহলে আমরা এবার কি করব, 1 মাস হিসাবে তাদের মূলধনের অনুপাতটা দেখে নেব। 1 মাস হিসেবে তাদের মূলধনের অনুপাত আমরা দেখে নেব। তাহলে এ 4,000 টাকা 9 মাসের জন্য, 4,000 টাকা 9 মাসের জন্য, ওকে। আর বি কিছু টাকা আমরা ধরে নিয়েছি, বি কত টাকা? এক্স টাকা 5 মাসের জন্য, ওকে। আর সি 6,000 টাকা 5 মাসের জন্য। তাহলে 6,000 টাকা 5 মাসের জন্য দিয়েছেন। তাহলে একটুখানি গুণটা করি। 4 নং 36, এটা হলো 5x, আর এটা 5 6 30, এত। তাহলে এবার বলেছে তাদের লভ্যাংশের অনুপাত 6:5:5। তোমরা সবাই জানো, মূলধন যে যেমন ভাবে দেবে, লাভও কিন্তু ঠিক সেই রকম ভাবেই বন্টন হয়। অর্থাৎ ব্যবসার শুরুতে আমি কম টাকা দিয়ে ব্যবসায় যা টাকা লাভ হবে আমি তার বেশি আবদার করব, তা হবে না। যে যেমন ভাবে টাকা দান করবে ব্যবসার শুরুতে, ব্যবসায় লাভ হওয়ার পর কিন্তু সেই অনুপাতেই তারা টাকাটা পেয়ে যাবে। তাহলে আমি এখন দেখো এখান থেকে লিখতে পারি, চলো একটু অন্য কালি নিয়ে নিই। দেখো এখান থেকে আমি লিখতে পারি 36,000 বাই 5x সমান সমান 6/5। 6/5। চলো একটু কাটাকাটি করলাম, 5 5 গেল উড়ে, আর এদিক থেকে 6 6 36। তাহলে এক্স এর মান বেরোলো 6,000 টাকা। তোমরা এরকম ভাবে কিন্তু কাটা দেখাবে না, তোমরা কিন্তু সমান সমানের এক পাশ থেকে আরেক পাশে যেভাবে নিয়ে যাই ক্যালকুলেশন করে সেভাবে করবে। আমাদের জায়গা কম বলে আমরা কিন্তু এইভাবে করে দিলাম। তাহলে আমাদের প্রথম অঙ্ক ক্লিয়ার হলো। তাহলে আমাদের বি কিছু টাকা দিয়েছিল, তাহলে সেই কিছু টাকা কত? বি 6,000 টাকা কিন্তু ব্যবসায়ী দিয়েছিল। বুঝতে পারলে আশা করছি প্রথম অঙ্কটা। চলো দ্বিতীয় অঙ্কে যাব।
দেখো দ্বিতীয় অঙ্ক কিন্তু এসে হাজির। দ্বিতীয় অঙ্ক কিন্তু অংশীদারি কারবার থেকেই কিন্তু দিয়েছি, অংশীদারি কারবার। কি বলেছে দেখো, এ এবং বি যথাক্রমে 15,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। তারা ঠিক করে মোট লাভের 60% সমান ভাগে ভাগ করে নেবে এবং অবশিষ্ট অংশ মূলধনের অনুপাতে কিন্তু বণ্টিত হবে। বছরের শেষে এ অপেক্ষা বি যদি 100 টাকা বেশি পায় তবে তাদের মোট লভ্যাংশ কত ছিল। দারুণ একটা অঙ্ক। আমি একটু বলে রাখি, এখানে এই যে 60%টা বলেছে না, এই 60%টা কিন্তু কোনো প্রবলেম করবে না। অর্থাৎ এই যে 60% সেটা সমান ভাগে ভাগ করেছি, তাহলে সমান ভাগ যদি হয় তাহলে সেখানে এ এবং বি এর মধ্যে কোনো ঝামেলা কিন্তু পাকাচ্ছে না। বুঝতে পারলে আশা করছি। সমান ভাগ যেহেতু, তাহলে সেখানে কিন্তু কোনো রকম এ এবং বি থেকে বেশি কম কিন্তু থাকছে না। তাহলে আমাদের প্রবলেমটা হচ্ছে কোথায়, ভালো করে বোঝার চেষ্টা করবে। টোটাল যদি আমাদের 100 হয়, তার থেকে আমরা 60 বিয়োগ যদি করি, আমাদের যে এই 40% থাকছে, এই 40%টাই কিন্তু আমাদের হিসেব নিকেশ করতে হবে। তাহলে আমাদের প্রথমে এ আর বি এর মূলধনের অনুপাতটা একটু দেখে নিই আমরা। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত তাহলে 1,500, সরি 15,000, 15,000 আর এদিকে আছে 25,000, 25,000। তাহলে কত থাকে, 3 পাঁচা 15, 5 পাঁচা 25, 3:5। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত কত বেরোলো, 3:5। তো এবার এই 3:5 এর যে টাকাটা, সেটা ব্যবসায় যত টাকা লাভ হবে তার 40% হিসেবে কিন্তু তারা নেবে। তাহলে আমরা ধরে নেব যে, মনে করি ব্যবসায় মোট লাভ x টাকা। তাহলে ব্যবসায় মোট লাভ কত টাকা, x টাকা। তাহলে এবার এখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে করে বের করব। তাহলে এই যে x টাকা, তার কত পার্সেন্ট, যা লাভ হবে তার 40%। তাহলে আলটিমেট ব্যাপারটা এইরকম, x এর 40%, এইটা একটা শূন্য কেটে গেল, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, তাহলে আমার থাকলো 2x/5। এই যে 2x/5 যে টাকাটা থাকলো, এই টাকাটাই তারা কি করবে, তারা কিন্তু 3:1 অনুপাতে ভাগ করে নেবে। আর সেই ভাগ করার পরে এ অপেক্ষা বি কত টাকা বেশি পেয়েছে, 100 টাকা বেশি পেয়েছে। তাহলে আমরা এখানেই করি অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, খুব ভালো করে বোঝো। তাহলে 2x/5, আর এখানে আনুপাতিক ভাগার যদি করি তাহলে এটা হয়, উপরে রাখবো হচ্ছে 5/8 মাইনাস 3/8 সমান সমান 100 টাকা। ক্লিয়ার? এই যে টাকাটার, এইটা আনুপাতিক ভাগারে ভাগ করে নেবে 3:5 অনুপাতে। তাহলে এটার পদ সমষ্টি কত হয়, 5 আর 3 8। তাহলে বেশি কে পাবে, যে 5 সে। তাহলে 5/8 বেশি, তাই আগে, 3/8 কম, তাই পরে বিয়োগ করলাম। যেটা হলো সেটার 2x/5 এর করলে কত হবে, 100 টাকা হবে। চলো এবার ক্যালকুলেশনটা করে ফেলি, কত হয় দেখো। তাহলে এটা তো কাটলাম, এখানে 50 হলো, আর এখানে যদি কাটাকাটি করি তাহলে আমার থাকবে 1/5, সরি উপরের x/5, আর এখানে থাকছে 8, 5-এর থেকে 3 বাদ দিলাম, থাকলো 2। তাহলে এটা হলো 4 দুগুণ 8, আর এদিকে ছিল 50। তাহলে এবার এটাকে গুণ করলে যা হবে সেটাই অ্যান্সার। চলো এই পাশে একটু করে দিই আমরা। তাহলে আমার থাকলো x সমান সমান 50 × 20। তাহলে x এর মান কত, 5 দুগুণ 10, ব্যাস এত টাকা। তাহলে ওরা কি জানতে চেয়েছিল,
তাহলে বছরের শেষে এ অপেক্ষা বি 100 টাকা বেশি পাই, তবে মোট লভ্যাংশ কত ছিল? তাহলে আমরা ধরে নিয়েছিলাম তাহলে ব্যবসায় মোট লাভ কত, মোট লাভ কিন্তু এখান থেকে উড়ে গেছে, তাহলে মোট লাভ কিন্তু 1000 টাকা। তাহলে কত টাকা বেরোলো? 1000 টাকা। আশা করছি ক্লিয়ার। দারুণ একটা প্রশ্ন। আমি আরেকবার পড়ছি, এ এবং বি যথাক্রমে 15,000 এবং 25,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। তারা ঠিক করলো মোট লাভের 60% সমান ভাগে ভাগ হবে এবং অবশিষ্ট অংশ মূলধনের অনুপাতে বন্টিত হবে। বছরের শেষে এ অপেক্ষা বি যদি 100 টাকা বেশি পাই, তবে মোট লভ্যাংশ কত ছিল? তাহলে আমরা ধরে নিলাম এ ও বি এর মূলধনের অনুপাত হচ্ছে 3:5, ধরে নিইনি এটা ছিল। আর আমরা এখান থেকে 100 থেকে 60 বিয়োগ করে যেটা পেলাম সেটা 40%। এবার আমরা ধরে নিলাম যে মনে করি ব্যবসায় মোট লাভ হলো এক্স টাকা, তাহলে এই এক্স টাকার মধ্যে কে কতটুকু করে পেয়েছে সেটা হলো এই ফান্ডাটা, কিন্তু এই এক্স এর আবার 40%টা নিয়ে নিলাম। তারপরে বেশি কম করে সেখান থেকে 100 টাকা, সেখান থেকে এক্স এর মান আমরা বের করলাম। চলো পরবর্তী অঙ্কে যাব। চলো পরবর্তী অঙ্ক। দেখো পরবর্তী অঙ্ক কিন্তু রয়েছে, দেখো ভেদের থেকে একটা অঙ্ক রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ ভেদ। ভেদের থেকে কি অঙ্ক রয়েছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিয়েজেস যদি এক্স ওয়াই হয়, তবে আমাদের একটা প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই, প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েজেস এক্স মাইনাস ওয়াই, এটা প্রমাণ করতে হবে। এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েজেস এক্স মাইনাস ওয়াই। চলো আমরা করে ফেলি, কোনো প্রবলেমই নেই, একদম সোজা একটা অঙ্ক তোমাদের জন্য হাজির করেছি আমি। চলো তাহলে আমরা এখান থেকে একটু করার চেষ্টা করি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই ভ্যারিয়েজেস চিহ্ন উঠালাম, তাহলে আসলো সমান সমান, আর এখানে একটা ধ্রুবক আসলো, আর এক্স ওয়াই তো ছিল, তাহলে পাশে আমরা লিখে দেব কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে কে সমান সমান কি? অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই এক্স ওয়াইটা এদিকে চলে আসলো, ঠিক আছে, এক্স ওয়াইটা এদিকে চলে আসলো, আর এদিকে কে ছিল থাক, কে ছিল থাক। এবার আমরা কি করব, উভয় পক্ষকে না একটা 2 দ্বারা ভাগ করে দেব। উভয় পক্ষকে কি দ্বারা ভাগ করলাম? 2 দ্বারা ভাগ। তাহলে পাশে লিখে রাখো এখানে যে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে পাই, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে পাই। তাহলে এবার আমরা এখানে একটা যোগ ভাগ প্রক্রিয়া করব, ঠিক আছে। তোমাদের সবাই জানো যোগ ভাগ প্রক্রিয়া লব প্লাস হর বাই লব মাইনাস হর। চলো করে ফেলি। তাহলে লব প্লাস হর বাই লব মাইনাস হর, তাহলে একই রকম এদিকেও করতে হবে, লব প্লাস হর বাই লব মাইনাস হর। তাহলে পাশে লিখে রাখো যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া করলাম, সেটা পাশে লিখে রাখলাম। তাহলে তোমরা বলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কিসের সূত্র বাবা? জানো তো তোমরা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এইদিকেও এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আর এই টোটালটাকে আমি এম ধরে নিলাম, ঠিক আছে। এম হলো একটা ধ্রুবক, কে প্লাস 2 বাই কে মাইনাস 2 সমান সমান এম। তাহলে এবার তোমরা নোটিশ করো, আমি এখানে করে দিই, তোমরা নোটিশ করো। তাহলে স্কোয়ার এক পাশ থেকে আরেক পাশে গেলে কি হয়? রুট হয়। তাহলে আমি এখন এখানে লিখতেই পারি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান রুট এম। তাহলে রুট এমটা আসলে কি? এই রুট এমটা তো ধ্রুবক। তাহলে তোমরা তো জানো, এটা জানো না যে এক্স প্লাস ওয়াই সমান সমান এক্স মাইনাস ওয়াই, আর তোমার এখানে ছিল একটা, এইভাবে লিখি, রুট এম, আর এদিকে ছিল এক্স মাইনাস ওয়াই। তাহলে তোমরা বলো এই যে ধ্রুবক আর যদি সমান সমান চিহ্ন উঠে যায় তাহলে কি হয়? এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েজেস এক্স মাইনাস ওয়াই। দেখো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, অর্থাৎ প্রমাণিত, আমাদের এটাই করতে দিয়েছে এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েজেস এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা অনায়াসে করতে পারলাম অঙ্কটা,
ভেদের একটা প্রবলেম ছিল গণিত প্রকাশ বইয়ে, আশা করছি এরকম প্রবলেম নেই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিয়েজেস এক্স ওয়াই হলে প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েজেস এক্স মাইনাস ওয়াই। ক্লিয়ার? চলো পরবর্তী 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 চলো। আরেকটা প্রবলেম দিয়েছে, কি দিয়েছে? এক্স ভ্যারিয়েজেস ওয়াই, এক্স ভ্যারিয়েজেস ওয়াই এবং এবং ওয়াই ভ্যারিয়েজেস যদি জেড হয় তবে একটা জিনিস প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভ্যারিয়েজেস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। চলো কিছুই না, করে ফেলি আমরা এটা। তাহলে এটাকে লিখতে পারি এক্স সমান সমান কে ওয়ান ওয়াই, আর এটা ওয়াই সমান সমান কে টু জেড। তাহলে এবার আবার কি করব, এই কে ওয়ান থাক, এই ওয়াই এর জায়গায় আবার মানটাকে পুট করলাম কে টু জেড। এবার আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি করি একই হবে, অথবা এটাকে যদি আমরা এখন অনুপাত করে দেখাতে পারি যে ধ্রুবক, তাহলেও কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো চলো আমরা করে ফেলি, এখানে এখানে করে ফেলি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। চলো এবার মানগুলো পুট করো, আর কিছু নেই। এক্স এর জায়গায় মান বসাচ্ছি, তাহলে কে ওয়ান কে টু জেড স্কোয়ার সব বসিয়ে দিলাম, প্লাস ওয়াই এর জায়গায় মান বসাচ্ছি কে টু তার স্কোয়ার জেড স্কোয়ার, আর এদিকে তো একটা জেড স্কোয়ার ছিলই। নিচে এক্স এর মান বসাবো কে ওয়ান কে টু জেড। আচ্ছা এবার ওয়াই এর মান বসাচ্ছি কে টু জেড, ওয়াই এর মান আবার বসাচ্ছি কে টু জেড, জেড তো ছিলই প্লাস জেড ছিল, এক্স এর জায়গায় মানটা বসালাম কে ওয়ান কে টু জেড। তো এবার একটা জিনিস লক্ষ্য করো, উপর থেকে যখন একটা জেড স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে জেড স্কোয়ার একটা কমন নিলাম, উপর থেকে দেখো একটা জেড স্কোয়ার কমন যাচ্ছে, জেড স্কোয়ার কমন নিলাম। তাহলে আমার কি থাকছে এখানে, কে ওয়ান স্কোয়ার কে টু স্কোয়ার প্লাস কে টু স্কোয়ার প্লাস ওয়ান। দেখো নিচের থেকে দেখো একটা জেড স্কোয়ার কমন যাচ্ছে, জেড স্কোয়ার কমন গেলে এখানে থাকছে কে ওয়ান কে টু তার স্কোয়ার প্লাস কে টু, আর এখানে থাকছে কে ওয়ান কে টু। এই তো, তাহলে এবার দেখো এই জেড স্কোয়ার কেটে গেল, আর যা দেখতে পাচ্ছ তুমি এই সবটাই হচ্ছে ধ্রুবক, এই সবটাই কি ধ্রুবক। আর ধ্রুবক হলে আমরা কি বলতে পারি, ধ্রুবক হলে আমরা বলতে পারি যে এই লেখাটা কিন্তু আমরা লিখে দিতে পারি ধ্রুবক হলে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভ্যারিয়েজেস এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। ক্লিয়ার? তো এটাও কিন্তু কমপ্লিট হলো। তোমরা এরকম টাইপসের অঙ্ক এরকম কিন্তু ভাবে করে দেবে। মনে রাখবে এদের অনুপাতটা যদি চলে আসে ধ্রুবক, তাহলে কিন্তু অবশ্যই আমরা এটা বলতে পারি, কোনো সমস্যা নেই। আর নিচে বুঝতেই পারলে দুটো জেড ছিল জেড স্কোয়ার হলো, এখানে জেড ছিল দুটো জেড স্কোয়ার হলো, এখানেও কিন্তু তাই হলো। চলো পরবর্তী প্রবলেমে যাই, দেখি কি আছে পরবর্তী অঙ্ক। চলো পরবর্তী অঙ্ক কি আছে দেখে নি। চলো চলো কি আছে পরবর্তী অঙ্ক। দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে হিসেব করি। দারুণ প্রশ্ন, এটা দারুণ একটা প্রশ্ন। চলো আমরা দুটো বৃত্ত এঁকে নিই। চলো দুটো বৃত্ত এঁকে নিই। এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছ, এটা একটা বৃত্ত, আর একটা ছোট বৃত্ত আঁকতে হবে যা বহিঃস্পর্শ করবে। ঠিক আছে, এই যে দুটো বৃত্ত দেখো আমরা এঁকে নিয়েছি, যারা কিনা কি করেছে বহিঃস্পর্শ করেছে। তাহলে বহিঃস্পর্শ করলো কি, তাহলে আমরা একটু এদের সেন্টারটা একটু ড্র করে দিই এইটা। ঠিক আছে, তো এবার একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো কি বলেছে।
তাহলে প্রথম বৃত্তটা কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। আর ছোটটা কত? 3 সেন্টিমিটার, ছোটটা হলো 3 সেন্টিমিটার। তাহলে এখন আমাদের কি বের করতে হবে? এদের একটা সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে স্পর্শকটা যদি এরকম ভাবে আমি ড্র করি, দেখো এইটা সেই স্পর্শক, একটা সাধারণ স্পর্শক, এই যে এইটা, তাহলে এইটার মান আমাদের বের করতে হবে। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এটাও তো একটা ব্যাসার্ধ, আবার এটাও একটা ব্যাসার্ধ। তাহলে এটা 5 সেন্টিমিটার, যদি এটা 5 হয় এটাও 5 হবে, এটা 3 হলে এটাও 3। আর এখান থেকে আমরা যদি একটা ড্র করি, তাহলে এই লাইনটা যা হবে এটাও কিন্তু তাই। তাহলে আমাদের এখন যদি এই মানটা বের করতে হয়, তাহলে আমাদের এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু যদি জানতে পারি, তাহলে কিন্তু আমাদের কমপ্লিট। তাহলে আমরা ধরে নিলাম এটা পি কেন্দ্রীয় বৃত্ত, এটা হচ্ছে কিউ কেন্দ্রীয় বৃত্ত, এটা আর, এটা এস, এটা টি। তাহলে আমাদের এখন এই আর এস এর ভ্যালুটা বের করতে হবে। দারুণ একটা প্রশ্ন। তাহলে মনে রাখবে, এইরকম টাইপসের যখন তোমরা অঙ্ক করবে, তখন তোমরা কিন্তু একটা ডাইরেক্ট সূত্র আছে। এই সূত্রটা হচ্ছে ডি সমান সমান রুট অফ, আবারও বলছি ডি সমান সমান রুট অফ ডি স্কোয়ার মাইনাস আর ওয়ান মাইনাস আর টু তার হোল স্কোয়ার। এটা কিন্তু আমাদের সূত্র। মনে রাখবে যে এইরকম বইয়ে স্পর্শ যখন করবে, আর তখন যদি এরকম সাধারণ স্পর্শক বের করতে দেয়, তখন কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, যে ডি সমান সমান রুট অফ ডি স্কোয়ার মাইনাস আর ওয়ান মাইনাস আর টু তার হোল স্কোয়ার। তাহলে এবার বোঝার চেষ্টা করো, ডি বলতে আমাদের এখানে যে স্পর্শক সেটাকে বলা হয়েছে রুট অফ, এই যে বড় হাতের ডি, এটা হচ্ছে এদের দুজনের মধ্যে দূরত্ব। তাহলে 5 আর 3 8, 8 স্কোয়ার মাইনাস আর ওয়ান কত? আর ওয়ান হচ্ছে 5, আর টু কত? 3 তার হোল স্কোয়ার। চলো সূত্রটা আশা করছি বুঝতে পারলে। সেই ব্যাপার একই, পিথাগোরাসের সূত্রটাকেই মডিফাই, কিছুই না, জাস্ট এইভাবে একবারে লিখে রাখা। তাহলে এটা হলো 8 × 64, আর এখানে থাকলো 5 থেকে 3 বিয়োগ করলে 2, 2 আর 2 4। তাহলে এখানে ডি এর মান বেরোচ্ছে যেটা, সেটা হলো 60। কত বেরোচ্ছে? রুট 60 বেরোচ্ছে কিন্তু অ্যান্সার। তাহলে 60টাকে একটু ভাঙি, দেখি কত আসে। হ্যাঁ, 3 20 60, তারপর 10 2 20, 5 2 10। তাহলে আমাদের উত্তর কত বেরোবে? তাহলে আমাদের উত্তর বেরোবে কিন্তু 2√15 সেন্টিমিটার। ক্লিয়ার হলো? তাহলে উত্তর বেরোলো 2√15 সেন্টিমিটার। কমপ্লিট। চলো পরবর্তী অঙ্কে। চলো পরবর্তী অঙ্কে এসে হাজির। বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য কিন্তু একটা প্রবলেম তোমাদের জন্য রেখেছি। ও কেন্দ্রীয় একটি বৃত্তের বহিঃস্থবিন্দু পি। তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত ধরে নাও। চলো আমরা একটা বৃত্ত প্রথমে নিয়ে নিলাম, এটা মনে করো একটা ও কেন্দ্রীয় বৃত্ত। এই যে একটা ও কেন্দ্রীয় বৃত্ত। তো এই ও কেন্দ্রীয় বৃত্তের, এটা ও কেন্দ্রীয় বৃত্ত, বহিস্থ বিন্দু পি। তাহলে এটা মনে করো একটা বহিস্থ বিন্দু, এটা হলো পি। এই পি থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে এ বিন্দুতে স্পর্শ করে। তাহলে এটা যদি এরকম ভাবে যদি স্পর্শ করে, সরি, এইরকম ভাবে যদি স্পর্শ করে, ঠিক আছে, তো এরকম ভাবে স্পর্শ করলো, কি বিন্দুতে স্পর্শ করলো? এ বিন্দুতে স্পর্শ করলো। তাহলে এখন ওপি যদি 13 সেন্টিমিটার হয়, মানে এইটা যদি 13 সেন্টিমিটার হয়, এটা যদি 13 সেন্টিমিটার হয়, এবং স্পর্শকের দৈর্ঘ্য পি এ যদি 12 সেন্টিমিটার হয়, এটা 12 সেন্টিমিটার হয়, তবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? মানে এইটা বের করতে দিয়েছে, একদম ইজি একটা ব্যাপার। চলো এটা করে ফেলি। তাহলে ও এ সমান সমান রুট অফ 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। তাহলে ও এ সমান সমান 13 13 169 144। তাহলে 169 বিয়োগ 144 25। তাহলে ও এর মান বেরোচ্ছে 5 সেন্টিমিটার হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। কমপ্লিট। তাহলে এই ছিল আমাদের বৃত্তের স্পর্শক সংক্রান্ত একটা উপপাদ্যের অঙ্ক। চলো নেক্সট 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 কি আছে দেখো, সদৃশ্যতা, সিমিলারিটি। তোমরা কিন্তু এই চ্যাপ্টারের প্রবলেম অনেকে ভয় পাও, ভয় পাওয়ার কোনো কারণ নেই। চলো কি বলেছে, এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ ধরে নাও, এটা একটা এবিসি ত্রিভুজ, নাম দিলাম এ বি সি, একটা ত্রিভুজ।
তো এই বিসি বাহুর একটা সমান্তরাল সরলরেখা যা এবি কে ডি বিন্দুতে ছেদ করেছে, এবি কে ডি বিন্দুতে ছেদ করেছে এবং এসি কে ই বিন্দুতে ছেদ করেছে। এই যে এখানে ই বিন্দুতে ছেদ করেছে, তো এটাকে সমান্তরাল সরলরেখা ডিই। যাই হোক, এবার কি কি বলেছে দেখো, এডি হচ্ছে এক্স, এডি এক্স, এইটা এক্স, ডিবি এক্স মাইনাস টু, এইটা হলো এক্স মাইনাস টু। আচ্ছা, এই এক্স প্লাস টু, এই এক্স প্লাস টু, আর ইসি এক্স মাইনাস ওয়ান, ইসি এক্স মাইনাস ওয়ান যদি হয়, এক্স এর মান বের করতে হবে। দেখো এখানে তোমরা জানো থ্যালাসের উপপাদ্য বলে কিন্তু একটা ইয়ে রয়েছে তোমাদের থিওরাম, সেখান থেকে লেখা যায় যে এডি বাই বিডি সমান সমান এই বাই সিই, এইটা, এটা বাই এটা সমান সমান এটা বাই এটা। তাহলে এবার মানটা বসাও, চলো মানটা বসিয়ে দিই, দেখি কি আসে মান বসালে। চলো তাহলে প্রথমে এডি, এডি হচ্ছে এক্স, বিডি এক্স মাইনাস টু, এই এক্স প্লাস টু, আর সিই এক্স মাইনাস ওয়ান। চলো বজ্রগুণ করে দিই, তাহলে এটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর এদিকে হলো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, দুই দুগুণ চার। চলো দেখা যাক কি থাকে। প্লাস টু এক্স মাইনাস টু এক্স তো কেটে গেল, এক্স স্কোয়ারও ভ্যানিশ, তাহলে মাইনাস এক্স সমান সমান থাকলো মাইনাস ফোর, তাহলে এক্স এর মান দাঁড়াচ্ছে চার। তাহলে ক্লিয়ার, উত্তর কত বেরোচ্ছে? চার বেরোচ্ছে। থ্যালাসের উপপাদ্য বোঝা গেল। চলো নেক্সট, এরকম প্রবলেম আসতেই পারে, কোনো সমস্যা নেই। পরে দেখো গোলক থেকে একটা প্রবলেম দিয়ে দিয়েছে। গোলক, গোলক তোমরা জানো যে গোলক নিয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিও এর আগে কিন্তু বানিয়েছি, তাই তোমরা কিন্তু গোলকটা নিয়ে কিন্তু কেউ ভয় পাবে না। গোলক কিন্তু তোমরা সবাই জানো, এ হচ্ছে একটা গোলক, একটি নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এস। তাহলে একটা নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? এস। চলো একটু কালিটা চেঞ্জ করি। তো তোমরা সবাই জানো একটা নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কিন্তু হয় 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার, যদি কিনা এর যে ব্যাসার্ধটা যদি আর হয় তবে। আচ্ছা, সমগ্রতলের ক্ষেত্রফল এস গেল, আয়তন ভি, আয়তন ভি তোমরা জানো নিরেট 4/3 পাই আর কিউব হয়ে যায় কিন্তু আয়তন একটা সম্পূর্ণ গোলকের ক্ষেত্রে। তো এখন কি বের করতে হবে? এস কিউব বাই ভি স্কোয়ারের মান বের করতে হবে। কি বের করতে হবে? এস কিউব বাই ভি স্কোয়ারের মান কিন্তু আমাদের বের করতে হবে। তো চলো আমরা এস এর জায়গায় মান বসাই, এস এর জায়গায় মান বসাই, 4 4 16, 4 16 64 পাই কিউব আর 3 2 6। ওকে, এবার ভি এর জায়গায় মান বসাই, 3 উপরে উঠে যাচ্ছে, 3 3 9 উপরে উঠে গেল, আর নিচে থাকছে 4 4 16, আর থাকছে পায়ের স্কোয়ার, আর থাকছে হচ্ছে 3 2 6, মানে 8 টু দি পাওয়ার 6। চলো একটু কাটাকাটি করে ফেলি, কি আসে দেখি কাটাকাটি। চলো দেখি, কাটাকাটি 4 16 64, তাই তো? এখানে একটা পাই থাকলো, আর এটা তো কেটে গেল, তাহলে উত্তর 4 নং 36 পাই কিন্তু হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 4 নং 36 পাই হয়ে যাচ্ছে সঠিক উত্তর। একদম ইজি একটা প্রবলেম ছিল। চলো নেক্সট নেক্সট নেক্সট, চলো চলো নেক্সট। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা এইচ, ব্যাসার্ধ আর এবং তির্যক উচ্চতা যদি এল হয়, শঙ্কুটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ারের মান। এটা কিন্তু খুবই একটা স্টার মার্কিং অঙ্ক, এমনকি এটা তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে, তাই আমি আর করাচ্ছি না। তোমরা পাঠ্য বইয়ে নিশ্চয়ই এতক্ষণে এটা করে ফেলেছো। তো যারা যদি না পারো কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি অবশ্যই করে দেবো। আর যদি তোমাদের মধ্যে কেউ এটা পেরে থাকো, সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করবে। একদম ইজি একটা অঙ্ক, তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু এটা রয়েছে, আর এর জন্য করালাম না। চলো নেক্সট, এই অঙ্কটা করি আমরা। চলো
চলো এটা করি। চলো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত 3:4। তাহলে একটা লম্ব বৃত্তাকার শঙ্কু, তাহলে একটা লম্ব বৃত্তাকার কি রয়েছে, একটা লম্ব বৃত্তাকার শঙ্কু রয়েছে। চলো শঙ্কু দেখতে কেমন হয় একটুখানি ড্র করছি, দেখো। তো এটা হলো সেই লম্ব বৃত্তাকার শঙ্কু, এই যে লম্ব বৃত্তাকার শঙ্কু এটা, ঠিক আছে, এটা হলো লম্ব বৃত্তাকার শঙ্কু। তো এই লম্ব বৃত্তাকার শঙ্কুর কি হয়েছে, ভূমির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত 3:4। ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত 3:4 এইটা। যদি শঙ্কুটির আয়তন 96 পাই হয় তবে শঙ্কুটির তির্যক উচ্চতা কত হবে বের করি। দেখো তির্যক উচ্চতা মানে হচ্ছে এইটা, এইটা এল এর মান। তা তোমরা সবাই জানো যে এল এর মান বের করতে হয় √h² প্লাস r²। তাহলে আমাদের এখানে r/h কিন্তু এইটা আছে 3:4। আমাদের সেখান থেকে কিন্তু আয়তন বলে দিয়েছে 96 পাই। তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে আর এইচ এর মানটা বের করে তারপর পুট করা, তা নতুবা কিন্তু আমরা করতে পারবো না, ঠিক আছে। তাহলে তির্যক উচ্চতা এল এল এর মান বের করতে হয় সেই তোমরা জানো পিথাগোরাসের সূত্র, √লম্ব² প্লাস ভূমি² অতিভুজের মান যদি তুমি বের করতে হয়। তাহলে আমরা এখানে ধরে নেব, মনে করি আর হচ্ছে 3x আর এইচ হচ্ছে 4x। তাহলে আমাদের আয়তন কত হবে 1/3 পাই r²h, আর ওরা বলে দিয়েছে কত 96 পাই। চলো আমাদের আয়তন সমান সমান ওদের আয়তন, তোমরা জানো 1/3 পাই r²h শঙ্কুর আয়তনের সূত্র। তাহলে এখান থেকে পাই পাই দুই দিক থেকে তো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমার এদিকে থাকলো 3 × 9 x², আর এখানে থাকলো 4x, ওকে, আর নিচে থাকলো কিন্তু 3, আর এইদিকে থাকলো হচ্ছে 96। চলো একটু কাটাকাটি করার চেষ্টা করি, দেখি 3 × 9, ঠিক আছে, এটা 3 × 9, 3 × 2 = 6, আর 4 16, 4 × 8 = 32। তাহলে আমার উপরে থাকলো x³ সমান 8। তাহলে x এর মান হচ্ছে 2, বুঝতেই পারছো 8 মানে 2 এর কিউব, তাহলে x এর মান হলো 2। চলো এবার মানটাকে পুট করি। তাহলে r এর মান হয়ে যাচ্ছে 3 × 2 = 6, আর h হয়ে যাচ্ছে 4 × 2 = 8। চলো এবার এখানে তাহলে বসালে আমাদের উত্তর চলে আসবে। চলো এখানে বসালে উত্তর চলে আসবে। চলো তাহলে h এর মান বসিয়ে দিই। h কত, h হচ্ছে 8, 8 × 8 = 64, আর কত, আর হচ্ছে 6, 6 × 6 = 36, 64 আর 36 হচ্ছে 100। তাহলে উত্তর 10 হয়ে যাচ্ছে কিন্তু রাইট অ্যান্সার। এখানে কোনো একক আছে, হ্যাঁ আছে, 10 সেন্টিমিটার হয়ে যাচ্ছে কিন্তু রাইট অ্যান্সার। তাহলে আমাদের যে শঙ্কুটা ছিল সেই শঙ্কুর তির্যক উচ্চতা কত, তির্যক উচ্চতা হয়ে যাচ্ছে কিন্তু 10 সেন্টিমিটার। তো এই ছিল কিন্তু আমাদের আজকের যে প্রবলেমেটিক প্রশ্নগুলো আমরা রেখেছিলাম। তো আশা করছি শর্ট প্রশ্ন বা অঙ্কের সেকেন্ড সাবমিটিভের যা যা তোমাদের আমি করাচ্ছি পরীক্ষায় এর মধ্য থেকেই 2 মার্কস দিয়ে দেবে। তো এইগুলোকে বারংবার প্র্যাকটিস করতে থাকো, আশা করছি দেখবে অঙ্কের ভয়টা মাধ্যমিক 2027-এর কাছাকাছি এসে সম্পূর্ণভাবে কোথায় বিলীন হয়ে যাবে। তো ভালো থেকো সবাই, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। টেক কেয়ার, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ভালো থেকো সবাই।